আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ইশরাত জাহান স্বর্ণা আবাসিক সার্জন হিসেবে কর্মরত আছি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। আমার চেম্বার অ্যাড্রেস নিউ মেডিকেয়ার প্যাথ ল্যাব ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বিপরীতে। শুক্রবার বাদে প্রতিদিন দুপুর ৩টা থেকে আমার সাথে সরাসরি সাক্ষাৎ করতে চলে আসবেন আমার চেম্বারে। আর যারা অনলাইন সার্ভিস চাচ্ছেন, বিশেষ করে যারা পিসিওএস এর সমস্যায় ভুগছেন, যারা সাবফার্টিলিটি সমস্যার কারণে চাইছেন ওজন কমাতে বা ওজন বাড়াতে, যারা কোনো কিছু নিয়ে স্ট্রেস ম্যানেজ করতে পারছেন না, যারা মেনোপোজাল ওয়েট গেইনে যাচ্ছেন, যারা চাচ্ছেন রেগুলার স্ট্রেংথ ট্রেনিং এর মাধ্যমে নিজেদের মেটাবলিজমকে বুস্ট করতে, যারা ফ্যাটি লিভার সমস্যায় আছেন, যারা ডায়াবেটিস সমস্যায় সাফার করছেন, ব্লাড সুগার মেনটেন করতে পারছেন না, সেই সব নারীদের জন্য আমার অনলাইন 2টা কোর্স। একটার নাম চিত্তভূমি, যেটার ক্লাস হয় শুক্রবার দিন সন্ধ্যা 7:30 থেকে প্রায় 1.5 ঘন্টা সময়, এবং চিত্তভূমির ক্লাসগুলো এক সেশনে 4টা। এছাড়া প্রতিদিন চিত্তভূমির পার্টিসিপেন্টরা ব্রেইন মাস্টারি হোম অ্যাসাইনমেন্ট করে থাকে। চিত্তভূমির সেশনগুলো সবার জন্য, যে কোনো বয়সের নারীরা, এমনকি যারা গর্ভবতী, যাদের কিছুদিন হলো কোনো অপারেশন হয়েছে বা ডেলিভারি হয়েছে, যাদের ছোট বাচ্চা আছে, যারা মেনোপজে গিয়েছেন, যারা কোনো স্পেসিফিক অসুস্থতায় ভুগছেন, যে কোনো নারীরা চিত্তভূমির সেশন নিতে পারেন। প্রথম ক্লাসে আমরা নিউট্রিশন নিয়ে আলোচনা করি, বাকি 3টা ক্লাসে হালকা ওয়ার্কআউটের সাথে আমরা ইমোশনাল ইন্টেলিজেন্স ব্যবহার করে কিভাবে আমাদের অ্যাংজাইটি, স্ট্রেস এগুলো ম্যানেজ করতে পারি সেগুলো নিয়ে আলোচনা করে থাকি। আর ফাইট ক্লাবের ক্লাস এক সেশনে 12টা। ক্লাসগুলো হয়ে থাকে সোমবার, বুধবার এবং শুক্রবার ভোর 6টা থেকে। সাধারণত 40 মিনিট ক্লাস হয়। ফাইট ক্লাবেরও প্রথম ক্লাস নিউট্রিশন নিয়ে। এই ক্লাসের মাধ্যমে আপনি জানতে পারবেন ওজন কমাতে চাইলে বা ওজন ঠিক রাখতে চাইলে, ওজন বাড়াতে চাইলে আপনার কি ধরনের খাবার খেতে হবে বা বাদ দিতে হবে। বিশেষ করে যাদের পিসিওএস আছে, যাদের ফ্যাটি লিভার আছে, যারা ডায়াবেটিস সমস্যায় ভুগছেন, তাদের জন্য এই নিউট্রিশন ক্লাস এতটাই উপকারী যে আপনি এখান থেকে নিউট্রিশনটা এমনভাবে শিখবেন, ভবিষ্যতে আপনার কোনো ডায়েট চার্টের প্রয়োজন হবে না। আপনি নিজের খাদ্য তালিকা নিজেই নির্বাচন করতে পারবেন। বাকি 11টা ক্লাসে আমরা স্ট্রেংথ ট্রেনিং করে থাকি। আমি নিজে ওয়ার্কআউট দেখাই, আমার সাথে ইন্টারেক্টিভ ওয়ার্কআউট হবে। আমি আপনার ফর্ম দেখব, কারেকশন করব, এভাবে করে আমরা 40 মিনিট ওয়ার্কআউট করে থাকি। এবং 12টা ক্লাসের পরে একটা সেশন শেষ হয়। আপনি যদি কন্টিনিউ করতে চান সেক্ষেত্রে নতুন করে অ্যাডমিশন নিতে হবে। সাধারণত 3 মাস করলে আপনি একটা দৃশ্যমান পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। তো আমি সবার উদ্দেশ্যে এটাই জানাতে চাই, চেম্বারে আসার আমন্ত্রণ রইল। এবং যারা চাইছেন লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে নিজের লাইফের গুণগত মান পরিবর্তন করতে, উন্নত করতে, ব্রেইন মাস্টারি চর্চা করতে চাচ্ছেন, ইমোশনাল ইন্টেলিজেন্সের মাধ্যমে স্ট্রেস, অ্যাংজাইটি এগুলো ম্যানেজ করতে চাচ্ছেন, তাদেরকে স্বাগত জানাই আমার চিত্তভূমি স্ট্রেস ম্যানেজমেন্টের সেশন এবং ফাইট ক্লাব স্ট্রেংথ ট্রেনিং এর সেশন। এখানে অংশ নিন এবং পরিবর্তন অনুভব করুন মনে এবং আপনার বাহ্যিক অবয়বে। ধন্যবাদ। আসসালাম। একটা প্ল্যাটফর্মে এসে যোগাযোগটা করা। আমি ঘরে বসে আপুর সাথে আমাদের আপনারা শুনতে পাচ্ছেন যে স্ট্রেস ম্যানেজমেন্টের কথা, দেন হচ্ছে ইনফার্টিলিটি যেটাকে বলে, যেটা এখন ঘরে ঘরে এই প্রবলেমগুলো আপনারা শুনতে পারেন। হিউজ সমস্যা। আমাদের কাছের অনেক মানুষ আছে যাদের সাথে আমরা প্রতিনিয়ত কথা বলছি, যারা মানে ওইটা থেকে হয় কি যে অনেক ধরনের কি বলে ওইটাকে, সেটা থেকে এক ধরনের স্ট্রেস তৈরি হচ্ছে। হ্যাঁ, আপনি একটা জিনিস দেখবেন মানসিক আপু, হতাশা যেটা গত 30-40 বছরে একটা বড়সড় পরিবর্তন এসেছে শুধু আমাদের দেশে না, সব জায়গাতেই। সেটা হলো এখন কিন্তু মেয়েরা পড়াশোনা করে, ক্যারিয়ারটা বোঝে, বাবা মারা মেয়েদেরকে পড়াশোনা করায়। এবং একটা মেয়ের জীবনের লক্ষ্য যে শুধু একটা ভালো বিয়ে করা তা না, তাকে পড়াশোনা করতে হবে, তার নিজস্ব একটা লক্ষ্য থাকে। এটা করতে গেলে হয় যেটা, এই যে জীবনের এই সময়টা 18 বছর বয়স থেকে, এই সময়টাই আসলে প্রত্যেকটা কাজে সময় দিতে হয়। ফ্যামিলি কমপ্লিট করতে হয়, ক্যারিয়ার কমপ্লিট করতে হয়। এটা কিন্তু একটা বড় টানাপোড়েন। এবং আমরা নিজেদের সংসারে আমাদের মাকে দেখেছি, মা কিন্তু সংসারের আলো, মাই সংসারের প্রাণ, মাকে আমরা পুরোপুরি চাই। তো আমরা নিজেরা যখন সেই মায়ের অবস্থানে, এবং আমরা চাকরি করি, আমরা পড়াশোনা করি, তাহলে 24 ঘন্টার মধ্যে কতগুলো সময় আমরা এই সব জায়গায় দিয়ে দিচ্ছি। তাহলে এটা কিন্তু একটা বড় টানাপোড়েন, তাই না? আগে কিন্তু মেয়েদেরকে এই প্রেশারটা
নিতে হয়নি। এবং এটা করতে গিয়ে দেখা যায় যে বিয়েটা হয়তো একটু দেরি করে হচ্ছে, বা সঠিক সময়ে বিয়ে হলো হয়তো সে বাচ্চা নিয়েছে দেরি করে, বা হয়তো সে শুরু থেকে বাচ্চা নিতে চাচ্ছে কিন্তু বাচ্চা হচ্ছে না। এবং বাচ্চা যে হচ্ছে না এটা নিয়ে কিন্তু একটা মারাত্মক মানসিক টানাপোড়েন, সমাজে মুখ দেখানো যাচ্ছে না, আমরা পারিবারিক অশান্তি যেটা। পারিবারিক অশান্তি। আমার অনেক পেশেন্ট এসে বলে যে ম্যাডাম শ্বশুর বাড়িতে এত চাপ দেয়। আচ্ছা, তারপরে যারা আত্মীয় স্বজন আছে বা কেউ কিছু না বললেও সবার তো আসলে সবাই চায় তার একটা সন্তান হোক। এই ক্ষেত্রে স্বামী স্ত্রীর যে নিজেদের সম্পর্ক সেই জায়গাটাতেও একটা দূরত্ব তৈরি হয়ে যায়। তো সবকিছু মিলিয়ে কিন্তু এগুলো স্ট্রেস। ঠিক আছে, স্ট্রেস কাকে বলে? আপনার বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ জীবনে আসবে, আমরা ছোটবেলা থেকে এটা জেনে বড় হই, পরীক্ষায় ভালো করতে হবে, এই চাকরি পেতে হবে, এটার জন্য কাজ করো, এগুলো স্ট্রেস। কিন্তু এই স্ট্রেসটা কিভাবে ম্যানেজ করব এটা শেখানোর জন্য কোনো স্কুলও নাই, সেভাবে কিন্তু আমরা এটা নিয়ে কাজও করি না। তো আপনি আমার যে গ্রুপ সেশনটার কথা বললেন চিত্তভূমি, চিত্তভূমির একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এটা সবার জন্য। এখানে যে কোনো বয়সের মেয়েরা যুক্ত হতে পারে। আমি ওয়েলকাম জানাই 18 বছর বয়স হলে, একটু ম্যাচিউরিটি প্রয়োজন। 18 বছর বয়স থেকে 50-55 পর্যন্ত সবাই যুক্ত হতে পারে। যে গর্ভবতী, যার কিছুদিন হলো ডেলিভারি হয়েছে, বা হয়তো কোনো বড় অপারেশন হয়েছে, যে কোনো সমস্যা যে অবস্থায় থাকুক সে চিত্তভূমিতে যুক্ত হতে পারবে। তো চিত্তভূমি থেকে সে কি পাবে? লাইফস্টাইল মডিফিকেশন সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা, নিউট্রিশন নিয়ে একটা স্বচ্ছ ধারণা, কি ধরনের খাবার খেতে হয় ভালো থাকার জন্য, কোন খাবারগুলো খাওয়া যাবে না, স্পেসিফিক কোনো রোগ থাকলে যে এই রোগটার জন্য এই বা কোনো একটা শারীরিক কন্ডিশন যেমন গর্ভাবস্থা, সেই সময় কোন খাবারগুলো সে বেশি গুরুত্ব দিয়ে খাবে, এই আইডিয়াগুলো পাবে নিউট্রিশন ক্লাসে। কারণ আমার গ্রুপ সেশনগুলোর প্রথম ক্লাসটাই থাকে নিউট্রিশন। বাকি ক্লাসগুলো যেমন চিত্তভূমির ক্লাস হয় এখন এক সেশন আমরা 4টা ক্লাস রাখি লাইভ ক্লাস, বাকি ক্লাসগুলো হচ্ছে ওয়ার্কআউট সেশন। তো ওয়ার্কআউট সেশনে এখানে এত হালকা ব্যায়াম, এটা যে কেউ করতে পারে। এই ব্যায়ামটা কোনো কষ্ট দেয় না, এক ধরনের আরাম আসে, মানসিক স্থিতি আসে। সেই সময় আমরা ইমোশনাল ইন্টেলিজেন্স, এই শব্দটা হয়তো অনেকের কাছে নতুন হবে, এটার বাংলা অর্থ হচ্ছে আবেগের সুনিয়ন্ত্রিত ব্যবহার। আবেগ কোনটা? আর সামনে আমার একটা চাকরির পরীক্ষা আছে, আমি টেনশন করছি, সেই পরীক্ষা দিলাম, চাকরিটা আমার হলো না, তাহলে কি আমার জীবন শেষ? আমার তো সামনে এগিয়ে যেতে হবে। এই বিষয়গুলো নিয়ে আসলে ইমোশনাল ইন্টেলিজেন্স এবং এই কাজগুলো করা হয় হচ্ছে চিত্তভূমিতে। আচ্ছা, মানে এখানে উইদাউট মেডিকেশন, মেডিসিন ছাড়া এখানে কোনো এখানে যেটা আমরা নরমালি চেম্বারে করি, প্রেসক্রিপশন করি, এই গ্রুপ সেশনগুলোতে কোনো প্রেসক্রিপশনের ভূমিকা নাই। এবং আপনি হয়তো অবাক হবেন, সেটা হচ্ছে আমি একটা লক্ষ্য নিয়ে কাজ করি, সেটা হচ্ছে যে আমার কাছে যারা সার্ভিস নেবে আমি তাদের ড্রাগ ডিপেন্ডেন্সি কমায় নিয়ে আসবো। মানে হয়তো আমি তাকে একটা প্রেসক্রিপশন দিয়ে শুরু করব, কিন্তু একটা পর্যায়ের পরে আস্তে আস্তে তার ওষুধের প্রতি নির্ভরশীলতা কমে আসবে। সে হয়তো 10টা ওষুধ খেত, এখান থেকে 4টা ওষুধে আসবে, বা একটা সময় তার কোনো ওষুধ খেতে হবে না, তার কোনো রোগই হবে না। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে সে মেডিসিন ছাড়া সে পুরোপুরি ভালো হয়ে যাবে? রোগ কখনো ভালো হয়? হ্যাঁ, এই কিছু কিছু রোগ আছে যেটা আমরা যেমন একটা জিনিস চিন্তা করি যে ডায়াবেটিস হলে আমাদের সারা জীবন ইনসুলিন নিতে হবে, পিসিওএস হলে সব সময় আমাদেরকে ওষুধ খেতে হবে, মেনোপজ হলে আমাদের হরমোনাল সাপ্লিমেন্ট নিতেই হবে, বা হয়তো বাচ্চা হওয়ার জন্য আমাকে ওষুধই খেতে হবে। অনেক রোগী এসে আমাকে বলতে চাচ্ছেন এগুলো ভুল ধারণা? না না, এগুলোর ভুল ধারণা না, এটা হচ্ছে কনসেপশনের মেডিসিনের উপরে ডিপেন্ডেন্সিটা কমায় আনা যায়। ওষুধ তো আমার লাগবে, আমি একজন ডাক্তার, আমাকে তো অবশ্যই ওষুধের সাহায্য নিতে হবে, কিন্তু সব সময় ওষুধ খেতে হবে? দেখবেন আমাদের চেম্বারে রোগীরা আসে, সব সময় তাকে একটা গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হয়, কিন্তু সব সময় তার হয়তো কনস্টিপেশনের সমস্যা। পেশেন্ট যারা তারা চিন্তাই করি আর এটা ফালতু দিছে, এটা অযথা দিছে, একটা ভিটামিন তাকে খেতেই হয়। তো এই জায়গাগুলো আপনি একটা জিনিস মনে রাখতে হবে, এমন কোনো ওষুধ আবিষ্কৃত হয়নি যার কোনো সাইড এফেক্ট নাই। তাহলে এটা আমরা কি করব? আমরা সুনিয়ন্ত্রিত ব্যবহার করব, ঠিক যতদিন যতটুকু প্রয়োজন এতটুকু ওষুধ খাবো এবং একটা পর্যায়ে খাবো না। এই জিনিসটা তো কনসাল্ট আসলে আমাদের করা হয় না। আমি জানি যে আমার হাই প্রেসার, সেখানে আমার একটা অবশ্যই সেটার মেডিসিন লাগবে, কিন্তু আমাকে তো কেউ বলছে না যে আপনি যখন দীর্ঘমেয়াদী একটা হাই প্রেসারের মেডিসিন খাচ্ছেন সেখান থেকে আপনার কি প্রবলেম হচ্ছে, এটা তো আমাকে কেউ বলছে না। না, এগুলো নিয়ে আসলে সচেতনতা, এখন কিন্তু আমরা সবাই সচেতন। আপনি দেখেন এখন আমি যে আমার চেম্বারে যে পেশেন্ট আসে ওনারা কিন্তু জিজ্ঞেস করে এবং আমি সময় দিই, আমি এটা বলার চেষ্টা করি যে আপনি এতদিন, যেমন আপনি সাপোজ ব্লাড প্রেশারের কথা বললেন, ব্লাড প্রেশার কিন্তু একটা সমস্যা, এটা হয়তো বা কিছু কার্ডিয়াক ডিজিজ আছে, হ্যাঁ, লাইফ লং ওষুধ খেতে হয়, কিন্তু কতগুলো ওষুধ খাবে? এটা কিন্তু কমিয়ে আনা যায়। এবং কোয়ালিটি অফ লাইফ, যে কথাটা আমি
খুব বলতে চাই যে জীবনের গুণগত মান, আপনি বেঁচে আছেন, বেঁচে থাকতে আপনার ভালো লাগছে, আপনি শ্বাস নিচ্ছেন ভালো লাগছে, হেঁটে চলে বেড়াচ্ছেন আপনার ভালো লাগছে, মন খারাপ না, আপনি খুশি, আপনি দেশের জন্য, মানুষের জন্য, আপনার পরিবারের জন্য কাজ করতে পারছেন, এই যে একটা মনের মানে সুখী অবস্থা, শান্ত অবস্থা, এইটা অ্যাচিভ করা যায় এই লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে, এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। ধরেন আমি ধরে নিলাম যার ব্লাড প্রেশার, তাকে নিয়মিত ওষুধ খেতে হচ্ছে, এটা একটা জিনিস বলে কোমরবিড কন্ডিশন, মানে একই সময়ে অনেকগুলো রোগ থাকে। যে দেখা যায় যে যার ডায়াবেটিস আছে, তারও ব্লাড প্রেশার আছে, তার হয়তো সেই সময়ে করোনা হলো বা ডেঙ্গু হলো, এই জাতীয় রোগ হলো, তখন কি হয় যে তাদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায় এবং তারা সাফার করে বেশি। আমরা কোভিড টাইমে দেখেছি যাদের কোমরবিড কন্ডিশন ছিল তারা সাফার করেছে, তার মানে কি তাদের হয়তো কার্ডিওভাস্কুলার হেলথটা কম্প্রোমাইজ ছিল। তো যখন আপনি লাইফস্টাইল মডিফিকেশন নেবেন, তখন খুব ভালো কাজ হবে হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা, এটা বাড়বে। ঠিক কিছু আছে, কোশ্চেন আছে, আমরা জি মাঝে জি, কি হ্যাঁ দুইটা হ্যাঁ কোশ্চেন নিব অবশ্যই। কিনা একটু আপনার এখানে দেওয়া হলো। জেসিকা ইসলাম আপু হ্যাঁ হ্যাঁ, কমেন্ট করেছেন। আচ্ছা, উনি আসলে গ্লুটাথায়ন সম্পর্কে জানতে চেয়েছেন। খুবই ধন্যবাদ এই চমৎকার বিষয়টা তুলে আনার জন্য। কারণ আমরা মেয়েরা সব ধরনের সবসময় একটা কমপ্লেক্সে ভুগি যে আমার গায়ের রংটা কি ভালো লাগছে, আমাকে কি দেখতে ভালো লাগছে। আমরা অনেক কিছু ব্যবহার করি, আমরা আয়নায় দাঁড়াই, আয়না দেখে আমাদের মনে হয় যে না, আমাকে ভালো লাগছে না। লাগছে না। চিত্তভূমিতে এবং ফাইট ক্লাবে স্পেসিফিক ভাবে এই জিনিসটা নিয়ে আমি কাজ করি। আমার সাথে যারা যারা কাজ করে, এটা মোটামুটি ইনভেরিয়েবলি যারা রেগুলার করেছে, সবার কথা 2-3 মাসে তাদের আয়না দেখে তাদের মনে হচ্ছে তাদের চেহারা ভালো লাগছে, স্কিন গ্লো বিষয়টা করছে। মানসিক, না, বিষয়টা মানসিক না, ওটা একটা একদম প্র্যাকটিস। একদম সাইন্টিফিক। ওকে। যখন আপনি রেগুলার ওয়ার্কআউট করবেন, হুম, যেটা আমরা করি, আমরা ব্রিদিং এক্সারসাইজ করি, আমরা স্ট্রেংথ ট্রেনিং করি, আমরা স্ট্রেস ম্যানেজমেন্ট নিয়ে কথা বলি, এই কাজগুলো যখন হয়, বিশেষ করে স্ট্রেংথ ট্রেনিং এর সময় খুব ভালো ব্লাড সার্কুলেশন হয়, আপনার একদম স্কিন প্রত্যেকটা অর্গান ব্লাড পাবে। হুম, ঠিক হুম, আছে, এবং এখানে কি হবে যে আমাদের রেগুলার যে টক্সিনটা জমে, এটা হুম। সুন্দর মতো ওয়াশ আউট হবে, আপনার স্কিন গ্লো করবে আপনি যদি রেগুলার দেখেন ওয়ার্কআউট কেন করেন। বললাম আজকে লাইভটা সবার জন্য, হুম যেমন হুম, এখান থেকে আমি আমার পার্সোনালি আমি আপুকে কোশ্চেন করতে পারি। আমার আহ, আহ, আমার বেবিটা হচ্ছে সিজারে, এখন জি আমি জি, তো চাইলেই সব এক্সারসাইজ করতে না না পারবো না, না, হ্যাঁ সেক্ষেত্রে অবশ্যই। অবশ্যই একটা টাইম আছে যে কোন টাইমের পরে আমি একটা এক্সারসাইজ করতে পারবো। অবশ্যই একটা লিমিটেড এক্সারসাইজ আছে, কোন জি, এক্সারসাইজটা আমি করতে পারবো, সব তো আমার জন্য না। আচ্ছা আপু, আপনার কথাটার উত্তরে আসি, হুম, জাস্ট গ্লুটাথায়ন নিয়ে কথাটা হুম, শেষ হুম, করে নেই। তো গ্লুটাথায়ন নিয়ে কথাটা শুরু হয়েছে, গ্লুটাথায়ন মূলত দেয়া হয়েছিল ক্যান্সার পেশেন্টদেরকে। তারপরে দেখা যায় যে তাদের স্কিন টোন একটু ইমপ্রুভ করে, সেখান থেকে এটা এরকম কসমেটিক পারপাসে ইউজ করা শুরু হয়। তবে আমি একেবারেই এটার পক্ষে না। আর আমার কথা হচ্ছে যে হ্যাঁ, একটা মেয়ে চাইতে পারে তার ত্বক সুন্দর লাগবে, হুম, তার হুম। ত্বক গ্লো করবে, স্কিন টোন ভালো লাগবে, হেলদি লাগবে, এই চাওয়াটা খুবই যৌক্তিক। তাহলে এই যৌক্তিক চাওয়া পূরণের জন্য তার সাস্টেনেবল একটা পদ্ধতিতে যেতে হবে। সে নিশ্চয়ই সবসময়ই চায়, রাইট। যেদিন তার, আমরা মেয়েরা কিরকম কনসার্ন, আমি যেদিন মারা যাবো সেদিনের জন্য আমাকে দেখতে ভালো দেখা যায়, অনেকে আমরা এভাবেও চিন্তা করি, তাই না? তো এই চিন্তাটা ভালো, আমি এটাকে কখনোই অসম্মান করি না, আমি সম্মান জানাই। এটা যদি কেউ সিরিয়াসলি চায়, তার 3টা জিনিসে গুরুত্ব দিতে হবে। এক, পজিটিভ মাইন্ডসেট। আমি যদি মনের ভিতরে বিভিন্ন ধরনের খারাপ চিন্তা রাখি, সেটা আমার চেহারায় রিফ্লেক্ট করবে। আপনি যেটা বললেন মানসিক, অবশ্যই আপনার মানসিক অবস্থা, না আপনার আমি গল্প করছি, আমাদের খুবই ভালো লাগছে কথা বলতে, এটা আমাদের মুখে রিফ্লেক্ট করছে, তাই রাইট। না? আর এখন যদি আপনার সাথে আমার একটা মানসিক দ্বন্দ্ব চলতো, আমরা ঝগড়াঝাটি করতাম, আমাদের কেমন দেখাতো, তাই না? তাহলে মানসিক অবস্থা একটা বড় জিনিস। বল। তারপর হচ্ছে এখন যেটা সবাই খুব কমনলি করে, রাত জাগে, হয় নেটফ্লিক্সে মুভি দেখে, নইলে রিলস দেখে, বা কিছু না করে দুশ্চিন্তা করে হলেও রাত জাগে। বা রাজি। মেয়েদের যেটা একটা টেন্ডেন্সি থাকে, সংসারের সব কাজ শেষ করে ঘুমাতে চাই, রাত জাগা। রাত জাগার প্রভাব মারাত্মকভাবে স্কিনে পড়ে। আর হচ্ছে কি ধরনের সে খাবার খাচ্ছে, জাঙ্ক ফুড, প্রসেসড ফুড স্কিন হেলথের জন্য ভয়াবহ ক্ষতিকর। তাহলে এগুলো মেনে চললো আর রেগুলার ওয়ার্কআউট করলো, সে স্কিনে যা চায় সব সম্ভব। গ্লুটাথায়নের দরকারই নাই, এই সাইড এফেক্ট যুক্ত দামি ইনজেকশনের দরকারই নাই। ঠিক আছে, মানে আমরা চাইলে আমাদের লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে ন্যাচারালি হ্যাঁ, আমরা এই কাজটা করতে গ্লুটাথায়ন পারি। যা করতে পারে, আমি হুম, যদি হুম, তর্কের খাতিরে ধরেও নেই, হুম, হুম। গ্লুটাথায়ন একদম অনেক কিছু করে ফেলবে। এবং আমি যতটুকু জানি এই ধরনের ইনজেকশন বলেন অথবা এই ধরনের ক্রিম বলেন, এগুলো তো বিষয়টা এমন যে ইউজ করে যেতেই হয়, না ইউজ করলে পিছন দিয়ে আবার হয়তো এগুলো এক শেড একটার, আবার ডার্ক হয়ে যাচ্ছে। হ্যাঁ এগুলার এক একটা এক এক রকম বিষয় সোশ্যাল আছে। মিডিয়াতে কিছুদিন পর পর এই হ্যাঁ ধরনের হ্যাঁ কোশ্চেন হ্যাঁ আসে হ্যাঁ যে হ্যাঁ তাহলে হ্যাঁ, কেন জি না জি, যে একবার। এটা তো এখন খুব ওভার হ্যাঁ, হাইপ হ্যাঁ, হ্যাঁ, টপিক আর কি। হ্যাঁ, কিন্তু আমি এটা একেবারেই এটার পক্ষে না, এবং সবাইকে অনুরোধ করব যে কোনো স্বাস্থ্য সচেতন, সেলফ কেয়ার বোঝে এরকম একটা মেয়ে যেন কখনোই এই ধরনের অপশনে না যায়। হুম, তো আপনার প্রসঙ্গে আসি, সিজারিয়ান সেকশন। এখন কিন্তু আগের চাইতে অনেক বেশি সিজারিয়ান ডেলিভারি হয়, ঠিক আছে?
এবং এটা অনেকে নেগেটিভ ভাবে দেখলেও আমি এই কারণে বলি, আগে যে পরিমাণ শিশু মৃত্যুর হার এবং মায়ের মৃত্যুর হার ছিল সেটা অনেকাংশে কমে আসছে। এটার পেছনে সিজারিয়ান ডেলিভারির ভূমিকা আছে। আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু আগের মেয়েরা যে ধরনের লাইফস্টাইল লিড করতো তাদের খুব নর্মাল ভাবে ডেলিভারির ব্যথাটা উঠতো। এখন যেহেতু আমরা খুব সেডেন্টারি, বসে থাকি বেশিরভাগ সময়, ছোটবেলা থেকে কখনো ব্যায়াম করা হয় না, সে কারণে আমাদের শারীরিক গঠনটা এভাবে হয় না বিধায় ডেলিভারিটা হতে চায় না। তো যাই হোক, আপনার প্রসঙ্গে আসি, সিজারিয়ান ডেলিভারি কেন, গর্ভবতী অবস্থাতেও ব্যায়াম করা যাবে এবং সেটা মায়ের মুড ভালো রাখতে অনেক হেল্প করে। কারণ গর্ভাবস্থায় খাওয়ার অরুচি, মন খারাপ, ভালো না লাগা, মন ভালো না লাগা এগুলো থাকে। তো ওয়ার্কআউট করলে সেই উপকারটা সে পাচ্ছে। পাশাপাশি ডেলিভারির পর একদম 15 দিন পর থেকে সে ওয়ার্কআউট করতে পারবে। ওয়ার্কআউট মানে এই না যে সে জিমে চলে গেল, সে ডাম্বেল উঠানো শুরু করলো, এইটাই যে শুধু ওয়ার্কআউট তা না, ওয়ার্কআউটের অনেক ধরন আছে। তো ব্রেদিং এক্সারসাইজটা, ডিপ কোর ব্রেদিং, এইটা কিন্তু 15 দিন পর থেকে করা সম্ভব। এটা খুব ভালো মুডের কাজ করে, ডায়াস্টেসিস রেটটি কমাতে সাহায্য করে, এরকম অনেকগুলো উপকার আছে। তো আমার চিত্তভূমিতে এখানে কিন্তু গর্ভবতী মায়েরা কাজ করতে পারে, অংশ নিতে পারে, এবং যাদের একদম রিসেন্ট ডেলিভারি হয়েছে 15 দিন পর থেকে বা 20 দিন পর থেকে তারা চিত্তভূমিতে অংশ নিতে পারে। আর এটা পেশেন্ট টু পেশেন্ট ভেরি করবে। 6 মাস পর থেকে বা 1 বছর পর থেকে, কেউ যদি খুব বেশি সতর্ক থাকতে চায় সেক্ষেত্রে 1.5 বছর পর থেকে সে কিন্তু স্ট্রেংথ ট্রেনিং শুরু করে দিতে পারবে। এখানে আমার একটা পার্সোনাল কোশ্চেন জি আছে। জি নিশ্চয়ই। স্ট্রেস ম্যানেজমেন্ট যেহেতু এখানে আছে জি এবং জি সিজারিয়ান সেকশনের কথা যেহেতু জি বলা জি হচ্ছে, সিজারের পর পর যে একটা পোস্টপার্টাম ডিপ্রেশনের যে বিষয়টা, হ্যাঁ হ্যাঁ, এটার হিউজ একটা প্রভাব হিউজ পড়ে। হিউজ। এটার উপরে কি আপনি কাজ করেন, অথবা আপনার এই কাছে কি সেই একদম ধরনের কোনো শুরু সলিউশন আছে? থেকেই যখন এটা নিয়ে কাজ করেছি, এখানে 3টা শব্দ: পোস্টপার্টাম ব্লুজ, পোস্টপার্টাম ডিপ্রেশন, পোস্টপার্টাম সাইকোসিস। হ্যাঁ, পোস্টপার্টাম ব্লুজ একদম বেশিরভাগ মেয়ে, আমি নিজেও ফেস করেছি, ঠিক আছে, খুবই মানসিকভাবে দুর্বল লাগা, কান্না পাওয়া, শরীর ভালো না লাগা, মানে একদম খুব একটা লেভাইল কন্ডিশন। আর পোস্টপার্টাম ডিপ্রেশন অত বেশি না, তবে অনেকের মাঝে হয়। আর সাইকোসিস একটু বিরল, কিন্তু যার হয় তার সাফারিংস অনেক বেশি এবং তাদেরকে সাইকিয়াট্রিস্ট দিয়ে ট্রিটমেন্ট করতে হয়। ঠিক আছে, তো ওই জটিল কথায় না যাই, তবে আমরা যদি রেগুলার লাইফস্টাইল মডিফিকেশন করি এবং মাদার ক্রাফট ক্লাস, আমার চিত্তভূমিতে কিন্তু গর্ভবতী মায়েদের একদম ফুল প্রিপারেশন কিভাবে যাবে এটা করে, 15 দিন পর থেকে ব্রিদিং এক্সারসাইজ শুরু করে, পোস্টপার্টাম ব্লুজ আসলেও সেটা সহনীয় পর্যায়ে আসবে। আচ্ছা, এটাকে আমি একদম আলাদা করে ফোকাস করে কাজ করছি। আরেকটা প্রশ্ন দেখেন, বাচ্চা হওয়ার পর হাজবেন্ড ওয়াইফের মাঝে যে দূরত্ব হয়, এত চমৎকার প্রশ্ন আসছে, আসলে মানে দর্শকরা খুব এনগেজ করছে, আমার ভালো লাগছে বিষয়টা। এই বিষয়টা নিয়ে, এই বাচ্চা হওয়ার পরে যে স্বামী স্ত্রীর দূরত্ব, এটা কিন্তু শুধু বাচ্চা হওয়ার পরে না, কনসিভ করার কনসিভ করার পর থেকেই এই জিনিসটা শুরু হয়ে যায়। ঠিক আছে, তো এইটা নিয়ে লাইভে কথা না বলি, শুধু এইটুকু বলতে চাই, কনসিভ করার পর আপনি যখন একজন আন্তরিক গাইনোকোলজিস্টের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলবেন, যে কনসিভ করার পর আপনার দাম্পত্য জীবনটা আপনি কেমন ভাবে চালাতে পারেন যাতে দুইজনের মধ্যে চমৎকার একটা বন্ড চলতে থাকে। কারণ আপনার যে সন্তান পৃথিবীতে আসছে বা এসেছে, তার জন্য সবচাইতে ভালো গিফট কি বলেন তো? স্বামী স্ত্রী, মানে তার বাবা মার মধ্যে সুসম্পর্ক, তাদের বন্ডিং যত ভালো, এইটা বাচ্চা দামি কিছু চায় না, দামি খাবার চায় না, কিছুই চায় না, সে শুধু দেখতে চায় তার বাবা মার মধ্যে একটা আন্তরিক বোঝাপড়া। এটার জন্য আমাদের অবশ্যই সামাজিকভাবে সচেতন হতে হবে এবং নারীদের স্পেসিফিক ভাবে কিছু জিনিস যদি সে জানে যে এই কাজগুলো করা যায় এবং করা যায় না, সেটা কিন্তু সে তার এই আন্তঃসম্পর্কে এই নলেজটা কাজে লাগিয়ে আন্তঃসম্পর্ক উন্নত করতে পারে। মানে এটা এমন না যে চাইলাম আর হয়ে গেল, এটার পেছনেও আমাদের মনোযোগ, সময় দেওয়া দরকার। দরকার। আপুর একটা আপুর হোমওয়ার্ক করার সময় আমার যে জিনিসটা বিশেষ চোখে পড়লো, গর্ভবতী মায়েদের বিশেষ যত্ন। যদি আমার কথা বলি, জি। কারণ প্রত্যেকটা টার্ম দেখবেন যে সময়ে সময়ে আসলে নিজেকে দিয়ে আমরা এক্সপিরিয়েন্স করি যে একদম। আসলে ওই টাইমে আমি যদি যত্নটা পেতাম, আমি যদি এই সেবাটা পেতাম, আমার জন্য কত সহজ হতো। তো যেহেতু আমার ফার্স্ট প্রেগন্যান্সি জি এবং আমার থাকে না, অনেকের বড় বোন থাকে, ভাই বউ থাকে, জি জি ওদের খুব কাছ থেকে দেখে, বিভিন্ন সমস্যাও দেখে, সে সমস্যার সলিউশনও দেখে। তো আমি সেই সুবিধাটাও পাইনি। আমি বড় এবং আমার দেখা গেছে যে আপনাকে দিয়েই শুরু। আমাকে দিয়ে আমার শুরু, মানে আমার প্রত্যেকটা জিনিস আমার নিজের এক্সপিরিয়েন্স করতে হয়েছে এবং এই বিষয়গুলো আমি সার্চ করতাম।
গুগল বলেন, ফেসবুকে, ইউটিউবে, তো হ্যাঁ, সেখান হ্যাঁ। থেকে নিয়ে 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 আমি নলেজ গ্যাদার করার ট্রাই করলাম। কারণ হয় কি, যখন 9টা মাসে কি আপনি প্রত্যেকটা দিন মনে অনেক প্রশ্ন আসে, কিন্তু প্রত্যেকটা দিনই কি আমি ডক্টরের কাছে যেতে পারছি? এমন হয় ডক্টরের একটা ভিজিটে যেতে যেতে হ্যাঁ, ওই হ্যাঁ। প্রবলেমের সলিউশন অন্যভাবে হয়ে যায়। আল্লাহ না করুক অনেক বড় ধরনের কোনো ঝামেলাও হ্যাঁ, হয়ে হ্যাঁ, যেতে পারে। তো ওই টাইমের যে একটা জিজ্ঞাসা যে আমার এমন হচ্ছে, আমার এরকম খারাপ লাগছে, অথবা অনেক ধরনের কাজ করে, যেটাকে বলে যে কি বলে এটাকে, যে অনেক ধরনের নেগেটিভ কিছু জিনিস ওভারথিংকিং, কাজ করে, নেগেটিভ চিন্তা মুরব্বিরা মনে আসতে নানানটা থাকে। বলতে থাকে হ্যাঁ, এটা হ্যাঁ। খেও না, ওটা হ্যাঁ, খেও হ্যাঁ। না। আমরা অনেকে এখন জিনিসটা নর্মালাইজ করে আমরা বলি যে না আসলে কিছু হয় না, কিন্তু আসলে কি সেগুলোর পিছনে ব্যাখ্যা আছে কিনা, হ্যাঁ, হ্যাঁ। এই জিনিসগুলো আপনার সাথে একটু আমি হ্যাঁ, হ্যাঁ। আহ, এটা আলোচনা করতে চাচ্ছি হ্যাঁ, খুব হ্যাঁ। সংক্ষেপে, যেন যারা এই হ্যাঁ, ফেজ হ্যাঁ। দিয়ে যাচ্ছেন হ্যাঁ, ওরা হ্যাঁ। যেন এটা মনে যেন করেন এটা যে বুঝতে পারেন যে হ্যাঁ, হ্যাঁ এখানেও কিছু জিনিস, কেয়ার নেওয়ার বিষয় রাইট আছে। রাইট। আপনার মতো করে আমিও বলি, আমি কিন্তু ডক্টর, তাই না? তাহলে এটাই তো স্বাভাবিক। আমি জানবো যে প্রেগন্যান্সিতে কি হয়। আমার ১ম প্রেগন্যান্সির আগেই কিন্তু আমি ডাক্তার হয়ে গিয়েছি। কিন্তু আমার ১ম প্রেগন্যান্সির প্রতিটা দিন আমার মনে আছে। মানে অনেক কিছু তখনও আমি জানতাম না। এবং আমার মনে অনেক প্রশ্ন আসতো। তখন ইন্টারনেট তো এত সহজলভ্য ছিল না। আর ইন্টারনেটে কি আসলে সব প্রশ্নের উত্তর পাওয়া যায়? না আপনার মনে কত অদ্ভুত কথা আসে, পাওয়া যায় না কিন্তু। পাওয়া তো যায় না। চিত্তভূমিতে কিন্তু আমরা মাদার ক্রাফট ক্লাস এটা কিন্তু ইনক্লুড করেছি। এটাতে যে সুবিধা হচ্ছে গর্ভবতী মায়েরা একদম সব প্রেগনেন্ট হওয়ার পর থেকে পুরো ৯ মাসই তারা যদি চিত্তভূমির সাথে থাকে, দেখেন বিষয়টা মাত্র সপ্তাহে একটা ক্লাস। একদিন সময় ম্যানেজ করা খুবই সহজ। সহজ এবং এই এবং সময়টায় অনলাইনে হচ্ছে জিনিসটা, অনলাইনে হচ্ছে, বাসা থেকে বের বের হতে হতে হচ্ছে না। হচ্ছে না। জাস্ট একটা স্মার্টফোন, ইন্টারনেট সংযোগ, জুম অ্যাপ, হোয়াটসঅ্যাপ অ্যাপ, এইটুকু থাকলেই হুম হুম। একজন মা এই মাদার ক্রাফট ক্লাসেস এটা কিন্তু অ্যাভেল করতে পারেন। ঠিক আছে, এই জিনিসটা বিদেশে খুবই প্রচলিত, বাংলাদেশেও কয়েকটা সেন্টারে করা হয়। তো আমি এটা অনলাইনে শুরু করেছি। তো গর্ভবতী মায়েরা এখানে কি সেবাটা পাচ্ছে, এক নিউট্রিশন ক্লাসে কিন্তু সে জানতে পারছে তার স্পেসিফিক মানে গর্ভাবস্থা অনুযায়ী তাকে কোন খাবারগুলো খেতে হবে, কিভাবে ঘুমাতে হবে, কি ধরনের প্রিকশন নিতে হবে। হুম এবং ওই যে কিছু মিথ, এটা খেও না, ওটা করো হুম না, হুম। ওইটা ভেবো না, এই টাইপের বিষয়গুলো, কিছু সত্যি কিছু মিথ্যা, কিছু ভুল ধারণা, এই সবগুলোর কিন্তু সে একজন সরাসরি একজন গাইনোকোলজিস্টের কাছ থেকে যখন সে শুনতে পাচ্ছে, তখন কিন্তু সে একটা কনফিডেন্স পাচ্ছে যে হ্যাঁ উনি যেহেতু বলছে এটা সত্যি, এবং সে এটা এক্সপিরিয়েন্সও করছে। তো এই সময়টায় ওভার থিঙ্কিং খুব কমন। গর্ভবতী হওয়ার পরই একটা মেয়ে, আমি ডাক্তার হওয়া সত্ত্বেও আমার যে ধরনের চিন্তা আসতো, তাহলে যে কোনো মানুষের এটা আসবে, আসাটা খুবই স্বাভাবিক এবং আমরা এটা ম্যানেজ করতে পারি। আমরা ডক্টরের কাছে যেও তো সবকিছু ক্লিয়ারলি বলতে পারি হ্যাঁ, না। কারণ আমার হ্যাঁ, হ্যাঁ। ওই টাইমে মানে আমার এই টাইমের আমরা হুম, 4-5 জন এট এ টাইমে আমরা সেম ফেজে হুম, হুম, ছিলাম। তো হুম, ওই হুম, টাইমে আমরা ডিসকাশন হতো হুম, যে হুম, হুম। কাকে দেখাচ্ছি, কার কাছে যাচ্ছি, কিন্তু কেউই না মানে মন থেকে হ্যাপি না যে আমার আচ্ছা। আরো কিছু বলার ছিল, ডক্টর তো আমাকে সময় দিচ্ছে না, ডক্টর এত তাড়াহুড়া থাকে, মানে ওই আন্তরিকতাটা আসলে আমরা পাচ্ছিলাম না, হ্যাঁ, যেটা হ্যাঁ। সত্য কথা। এটা তো চেম্বারে পেশেন্টের ভিড় একটা থাকে, তাড়াহুড়া থাকে। একদম গড়ে হয়তো দেখা যায় ৮ মিনিট বা ১০ মিনিটে। তো হুম, একটা গর্ভবতী মায়ের কিন্তু কথা বলতেই অতটুকু সময় লেগে যায়, লেগে একটা যায়। জড়তা ভাঙতে, হুম কি হুম। কষ্ট গুছিয়ে আনতে। তো চিত্তভূমিতে এটার একটা চমৎকার সলিউশন হচ্ছে, আমরা কিন্তু ৩০ দিন হোম অ্যাসাইনমেন্ট দিই। ঠিক আছে, সে লিখতে পারে মনের কথা আচ্ছা। বিভিন্ন ভাবে, এই লেখার মাধ্যমে তার অনেকটুকু চিন্তা রেগুলেশন হয়। হুম হুম। এবং সেটার যেহেতু সেটা ফিডব্যাক পায়, কারণ সবার লেখাগুলো আমি পড়ি, আমি একটা রেসপন্স করি, সে তখন কিভাবে নিচ্ছে যে হ্যাঁ আমার ইমোশনটা ভ্যালিড, আমার ইমোশনটা কেউ দেখছে। হ্যাঁ, তার কাছে হুম মনে হুম। হয় এবং সেটা ওভার থিঙ্কিং হলে সেটা সুন্দর সলিউশন পাচ্ছে। আপুর এই কোর্সটা নিয়ে আমার একটা পার্সোনাল অপিনিয়ন হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যতটুকু না আমরা হেল্প পাই তার থেকে বেশি মনে হয় আমরা মেন্টালি একটা সাপোর্ট পাই। হ্যাঁ, হ্যাঁ, যে এটা না, হ্যাঁ, হ্যাঁ। কেউ একজন আছে কেউ যার কাছে একজন আমি আছে। সমস্যাটা বলতে পারবো, যেই জিনিসটা আমার মিসিং ছিল আমার লাইফে, একটা বলার জায়গা ছিল না, ডিসকাশনের জায়গা ছিল না। এবং এটা সবচাইতে ম্যাজিক্যাল, কিছু কিছু প্রবলেম শুধু জানানোতেই সলভ। এই একদম। যে বলতে পারলো, মনের কথাটা হ্যাঁ বলতে হ্যাঁ হ্যাঁ। পারলো, বাস সলভ। সলভ। সে একটা মানে ভালো লাগার অনুভূতি নিয়ে হ্যাঁ। সে সেশনটা শেষ করছে। এবং আমার একটা জিনিস মনে আছে, ওই টাইমে আম কাঁঠালের সিজন ছিল। তো আমার তো আম লিচু খুব পছন্দ, তো আমার পা ফুলে যাচ্ছিল। আচ্ছা, এই যে আচ্ছা। গর্ভবতী নারীদের যে একটা গর্ভকালীন যে একটা হ্যাঁ, ডায়াবেটিসের হ্যাঁ। যে ইস্যুটা, ইস্যু থাকে। ওইখানের কিছু পরামর্শ যদি আপনি একটু স্পেসিফিক হ্যাঁ, বলেন। হ্যাঁ, হ্যাঁ। এটা এই খুব জরুরি, খুব হ্যাঁ, হ্যাঁ, সম্ভবত। হ্যাঁ। এইখানে এখানে আপনি যেরকম পার্সোনাল এক্সপিরিয়েন্স বলছেন, আমারটাও বলি। আমার কিন্তু এই দ্বিতীয় বাচ্চার সময় গর্ভকালীন ডায়াবেটিস হলো। এত লাইফ আপনারা বলতে পারেন এত লাইফস্টাইল মডিফিকেশন করে তাহলে কি করলেন? তাহলে দেখেন লাইফস্টাইল মডিফিকেশন করে আমরা কি করতে পারি? রোগ কিছু জিনিস হয়তো হবে, হুম কিন্তু হুম আমরা সেটাকে সহনীয় মাত্রায় নিয়ে আসতে পারি। হুম হুম। তো আমার অ্যাচিভমেন্ট এখানে কতটুকু, গর্ভ অবস্থায় ডায়াবেটিস হলে
অনেকগুলো ওষুধ আছে যেটা ডায়াবেটিসের ওষুধ, কিন্তু গর্ভাবস্থায় দেওয়া যাবে না, ম্যাক্সিমামই দেওয়া যাবে না। হ্যাঁ, সবচাইতে সেফ ড্রাগ হচ্ছে এখানে ইনসুলিন। ঠিক আছে, তো ইনসুলিন কিন্তু এরকম ইনজেক্ট করে নিতে হয়। তো এটা খুব কষ্ট, আমি যে ব্লাড সুগার টেস্ট করতাম তাতেই আমার কষ্ট কষ্ট লাগতো। হতো, হ্যাঁ। তো আমি যেটা করলাম, আমার যখন গর্ভকালীন ডায়াবেটিসের ডায়াগনোসিস হলো, তখন আমি গুরুত্ব দিলাম এটায় যে আমি চেষ্টা করব লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে ব্লাড সুগারটা নিয়ন্ত্রণ করতে, যাতে আমার ইনসুলিন নিতে না হয়। এখন যদি ব্লাড সুগার নিয়ন্ত্রণ না হয়, আমাকে তো ইনসুলিন নিতেই হবে, কারণ এখানে গর্ভাবস্থা ডায়াবেটিস কিন্তু বাচ্চাকে বিকলাঙ্গ পর্যন্ত করতে পারে, গর্ভে বাচ্চা মারা যেতে পারে, এটা খুবই সিরিয়াস কন্ডিশন। সেটা কি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস যেটা হ্যাঁ হ্যাঁ, বলছেন? এটা কোনো হেলা খেলার বিষয়ই না। হুম, হুম। যার গর্ভকালীন ডায়াবেটিস তাকে খুব সচেতন হতে হবে। তো আমি আমার যে এতদিনের নলেজ সেটা আমি আমার নিজের উপর অ্যাপ্লাই করলাম, এবং আমি খুব কেয়ারফুলি দেখলাম যে আমি স্ট্রিক্ট এই ব্লাড সুগার কন্ট্রোলটা করতে পারি কিনা। হুম, হুম। এবং আমি কিন্তু পারলাম, আলহামদুলিল্লাহ। আমি লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে একদম শেষ পর্যন্ত আমার ব্লাড সুগার আমি কন্ট্রোল করে গেছি, এবং আমাকে কিন্তু ইনসুলিন নিতে হয় নাই। তাহলে আমি একটা বড় হ্যাসেল থেকে নিজেকে বাঁচাতে পারলাম। হুম, হুম। ইনসুলিন নেওয়া তো একটা আমার কাছে বিরক্তিকর বিষয়, কারণ আমার কাছে এই ধরনের বিষয়গুলো খুবই মনে হয় যে আমার ফ্রিডম নষ্ট হচ্ছে, আমার আরাম নষ্ট হচ্ছে। আরাম নষ্ট হচ্ছে, অবশ্যই কষ্টের আর বিষয়। তার মানে এই না যে আমি মানে খাওয়া দাওয়া বন্ধ করে দিছি। আমি একদম হেলদি ডায়েটে ছিলাম, খুব ভালো নিউট্রিশন ওই মেনটেন স্টাইলটাই করেছি। আসলে জানতে হবে যে হ্যাঁ আসলে হ্যাঁ আমি হ্যাঁ, কতখানি খাবো, কতটুকু কতখানি খাবো খাবেন। আর কতটুকু এবং খাবো না, কি আরো খাবো বিষয় না। হচ্ছে এটা কিন্তু খুব ইন্ডিভিজুয়ালাইজড। আপনার জন্য যেটা হবে আমার জন্য সেটা না, একদম। আরেকজনের জন্য সেটা না। হ্যাঁ, সেই হ্যাঁ। কারণে তার হিস্ট্রি জেনে সে কি ধরনের খাবার খায়, তার সামর্থ্য কতটুকু, হুম, সে হুম। কোন খাবারটুকু কিনতে পারবে। অনেক সময় ধর্মীয় কারণে এক একজনের এক এক ধরনের খাবার নিষেধ থাকে। না, আমার কাছে তো বিভিন্ন ধরনের মানুষের, অনেকে দেখা যায় তার ধর্মে তার একটা স্পেসিফিক টাইমে সে ডিম খেতে পারবে না, হুম, এরকম অনেক রুলস থাকে। তো তার সামাজিক অবস্থান, তার অর্থনৈতিক অবস্থান সবকিছুকে শ্রদ্ধা করে, অ্যাকনোলেজ করে কিন্তু প্ল্যান রেডি করতে হয়। একদম। আহ, এখন আমার মনে হয় আচ্ছা, একজন সরাসরি এসে দেখা করতে চাচ্ছেন, আপনার জন্য আমি অপেক্ষা করব শুক্রবার ছাড়া সব দিন চেম্বার খোলা। কমেন্ট বক্সে আমরা, চেম্বারের ঠিকানাটা হ্যাঁ, দিয়ে দিচ্ছি। কমেন্ট বক্সে আমরা দিয়ে দিব। আরেকটা কোশ্চেন আছে, প্রিয়াঙ্কা প্রিয়মিতার 15 দিন রাতে ঘুম হয় না, আচ্ছা আচ্ছা, সেটার কি সলিউশন? এটা তো মানে আমার খুব প্রিয় টপিক কথা বলার। ঠিক আছে, কারণ আমার মনে হয় আমি চেম্বারে এবং আমার আমার একটা সেশনই আছে শুধু স্লিপ নিয়ে। ঠিক আছে, কারণ স্লিপ যে আমাদের জন্য কত বড় একটা ব্লেসিং, মানে ছোটবেলা থেকে আমি ভাবতাম যে আমি বেশি ঘুমাতে চাই, এটা হয়তো আমার অপরাধ, কিন্তু স্লিপ কিন্তু আমাদেরকে পরের দিনের কাজের জন্য তৈরি করে। এবং এই যে একটু আগে স্কিন নিয়ে কথা হচ্ছিল, কেউ যদি রাত 10টা থেকে ঘুমায় রেগুলার, সে 3 মাসের মধ্যে তার স্কিনে একদম দর্শনীয় পরিবর্তন দেখতে পাবে। ঠিক আছে, তো যার ঘুম হয় না, স্পেসিফিক ভাবে তাকে কয়েকটা জিনিস দেখার জন্য বলবো, যে তিনি সারাদিনে কি ধরনের খাবার খাচ্ছেন, সকালে ঘুম থেকে উঠছেন কখন, তার কি সানলাইট এক্সপোজার আছে কিনা, মানে বাইরে যাওয়া হয় নাকি আর্টিফিশিয়াল লাইটেই থাকে, রাতের খাবারটা কখন খাচ্ছেন, এবং দিনের বেলা কি শুধু বসে কাজ করা হয় না মুভমেন্ট হচ্ছে। এই জিনিসগুলো জানার পরে বোঝা যাবে যে কেন ঘুম হচ্ছে না। আর যদি অ্যাংজাইটি থেকে থাকে, যে কোনো স্পেসিফিক কিছু নিয়ে উনি স্ট্রেস নিচ্ছেন, তো সেক্ষেত্রে তো সেটার সলিউশনে যেতে হবে। আর চিত্তভূমিতে, যে চিত্তভূমির ক্লাসগুলো রাতে হয়, আমার প্রত্যেকটা চিত্তভূমির ক্লাস শেষে আমি হোয়াটসঅ্যাপে এটাই কমেন্ট পাই যে আমার খুব ভালো ঘুম হয়েছে, অনেকদিন পর শান্তির ঘুম ঘুমালাম ইত্যাদি। আর চিত্তভূমির ব্যায়ামগুলো এবং চিত্তভূমিতে যে ধরনের আলোচনা করা হয় খুবই রিল্যাক্সিং, খুবই সুদিং। চিত্তভূমির ক্লাস শেষে সবাই খুব রিল্যাক্স ফিল করে এবং খুব ভালো ঘুমায়। তো যার ঘুম হচ্ছে না তাকে আমি ইনভাইট করছি চিত্তভূমিতে আসার জন্য। এখানে একটা খুব সুন্দর একটা কমেন্ট আসছে, সাদিয়া মাহবুব শান্তা আপার, 34 বছর বয়সে আমার ফার্স্ট বেবি হয়েছে, আমার আচ্ছা। ফ্যামিলি, আমার অফিস কলিগ এবং ডক্টর সবার এত সাপোর্ট পেয়েছি আলহামদুলিল্লাহ। হুম। পুরোটা সময় অফিস করেছি, তবু আল্লাহর রহমতে খুব একটা সমস্যা হয়নি। বাহ, খুব ভালো লাগলো। আমি এই জিনিসটা খুব চাই যে ইতিবাচক বিষয়গুলো আমরা বলবো। বলবো আমরা কিন্তু দেখা যায় যে ফেসবুকে ভাইরাল হয় কি, সে আমাকে কষ্ট দিয়েছে, ও খারাপ ব্যবহার করেছে, এটা পাইনি। নেগেটিভ যে হ্যাঁ, নেগেটিভ জিনিসগুলো। জিনিসগুলো খুব ভাইরাল হয়, কিন্তু আমরা যদি পজিটিভিটি চর্চা না করি, হুম, এই অল্প একটু ভালো আমার জীবনে যা আছে সেটুকু যদি আমি তুলে না আসি, হুম, না নিয়ে আসি, তাহলে কিন্তু আসলে ভালো থাকাটা কঠিন। আমার কঠিন। ক্লাসে এটাও একটা সেশন আছে, সেটা হচ্ছে অ্যাটিটিউড অফ গ্র্যাটিটিউড। ঠিক আমি আছে, একটা জায়গায় আমাদের পড়েছিলাম যে অন্যের ভালো চাওয়াটাও একটা প্র্যাকটিস। একটা প্র্যাকটিস। এই প্র্যাকটিসে না থাকলে হঠাৎ হ্যাঁ করে হ্যাঁ জিনিসটা হয় না। মানে অন্যের ভালোটা হ্যাঁ হ্যাঁ, একসেপ্ট করে নেওয়া, এটাও মনে হয় একটা প্র্যাকটিসের মধ্যে দিয়ে যেতে হয়, জি জি। নয়তো এবং এটা। গ্র্যাটিটিউড প্রকাশ করা, যেটা রাইট। ওই যে যে আপার কথা উনি শান্তা আপা, উনি বললেন, ওনাকে হ্যাঁ। একদম অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এত সুন্দর করে বলার জন্য। মানে ভালো লাগলো ওনার কমেন্টটা।
আপুর চেম্বার কি ময়মনসিং কিনা সেটা জানতে চাচ্ছেন রুবা আপা। হ্যাঁ, হ্যাঁ, ময়মনসিং আপু সদর। ময়মনসিং মেডিকেলে আছেন, সেখানে আপু মেডিকেলে তো তাকে পাওয়াই যাবে, এবং আলাদা যে চেম্বারটা আছে ওটার আমরা ডিটেইল ঠিকানাটা অ্যাড্রেসটা আমরা কমেন্টে সেট করে দিব। 35, 40 অথবা 45, 30 বছর পরের যে একটা যত্ন, আমরা যেটা সব জায়গায় শুনে থাকি যে হ্যাঁ এখন তোমাকে দেখতে ভালো লাগে, অথবা এখন তোমার স্কিন কেয়ার করতে হয় না, ঘুমোতে হয় না, এরপর তোমাকে ভালো দেখাচ্ছে, 30-এর পরে বুঝবা যে কি কি হয়। এই যে একটা ভয়, আসলেই কি 30 বছরের পরে কি একটা আলাদা যত্ন প্রয়োজন? হ্যাঁ হ্যাঁ, এটা খুব সুন্দর কথা বলছেন। দেখেন, একটা 16 বছরের মেয়ে সুন্দর হওয়ার জন্য কিচ্ছু লাগে না, সে এমনিই সুন্দর, তাকে দেখতেই সুন্দর লাগবে, তাই না? কারণ বয়সের সৌন্দর্য, সে ব্লেসড তখন সৌন্দর্য দিয়ে। তো 20, 25 থেকে কি হয়, এক ধরনের দায়িত্ব নিতে হয়, তাকে বিভিন্ন ধরনের কাজ করতে হয়, তার কিন্তু সেলফ কেয়ার, যেটা ম্যান্ডেটরি সেলফ কেয়ার, সেটা টাইম কমে আসতে থাকে। আর বেশিরভাগ মেয়েরাই আমরা যতটা অন্যকে যত্ন করার জন্য ওয়াকিবহাল থাকি, ততটাকে আমরা নিজের যত্ন নেই। নসীন আপু, আপনি কতটা নেন নিজের যত্ন? এই লাইভটা প্রচার করার জন্য যে আমার মেসেজটা ছিল এটাই ছিল যে আমি সেটাই। যাব না আপনার কাছে ভিজিট করতে, হ্যাঁ, আমার হ্যাঁ। মনে হবে যে না আমার তো অমুককে দাওয়াত খাওয়ানো জরুরি, হ্যাঁ, ওকে আমি হ্যাঁ, নিয়ে আসি, ওকে এই নিয়ে আসি। কাজটা করা আমার বেশি জরুরি, হ্যাঁ, এটা আমার হেলথ কনসিয়াসটা এইটাতে আমি একটা সুন্দর জরুরি না। কথা বলি। ধরেন হ্যাঁ। নসীন আপু, আপনি আমাকে এই কাপটা থেকে কিছু দিতে চাচ্ছেন, এটা আপনার কাপ। হুম, হুম, এই কাপটা যদি পূর্ণ না থাকে, আপনি কি আমাকে দিতে পারবেন? right. তাহলে আমরা আরেকজনকে যে যত্নটা দিতে চাই, তার আগে নিজের কাপ, নিজের অংশটা নিজে ভালো নিজেকে থেকে সুস্থ আরেকজনকে ভালো রাখা। রাখলেই বরং আমরা অনেক বেশি যত্নটা দিতে পারবো। তো দিতে পারি। 30-এর পর থেকে যে জিনিসটা একদম খুব বায়োলজিক্যাল, খুব সায়েন্টিফিক, সেটা হচ্ছে কিছু বয়সজনিত পরিবর্তন হতে থাকে। মাংসপেশির ক্ষয় হয়, বোনসের ক্ষয় হয়, আমাদের দেখবেন যে চুল পড়ার হারটা বাড়তে থাকে, স্কিনে চেঞ্জ আসতে থাকে। এই জিনিসটা হচ্ছে এজিং প্রসেস, তাই না? বয়স হচ্ছে। আমরা চাইলে, যেটা দেখবেন অনেক বিভিন্ন ক্রিম, বিভিন্ন ইনজেকশন, ওরা বলে কি যে রিভার্সাল, বয়স ঘুরায় নিয়ে আসবে। কিন্তু আমি যেটা বলি সেটা হচ্ছে গ্রেসফুল এজিং। মানে আমি এই মাইন্ডসেটটা নেই। হ্যাঁ, ন্যাচারাল প্রসেস। আমি এটা একসেপ্ট করি যে হ্যাঁ আমার বয়স হবে। আমি কি আমার এই আমার যে এখন 39 বছর বয়স, আমি কি এটা রেসপেক্ট করি না, এনজয় করি না? এই বয়সে আমি যতটুকু উইজডম অ্যাচিভ করেছি, অবশ্যই সেটা আমার আমার গর্বের জায়গা, ভালো লাগার জায়গা। এই বয়সটার সৌন্দর্যকে আমি প্রথমে একসেপ্ট করি। এবং এখানে আরেকটা কথা আছে, বায়োলজিক্যাল এজ এবং ক্রনোলজিক্যাল এজ, তাই না? তো ক্রনোলজিক্যাল এজ হচ্ছে যেটা আপনার সার্টিফিকেটের বয়স, আর বায়োলজিক্যাল এজ হচ্ছে আসলে আপনার মাংসপেশি, বোনস, আপনার ফেস, এগুলো কত বয়স রিফ্লেক্ট করছে। আপনি কি সিঁড়ি দিয়ে উঠতে পারেন না? আপনার লিফট অবশ্যই লাগে। আপনি একটু জায়গা কি হেঁটে হাঁপিয়ে যান, নাকি অনেকটুকু হাঁটতে পারেন? আপনি সব ধরনের খাবার খেয়ে হজম করতে পারেন কিনা? আপনার মেমোরি কতটুকু ভালো কাজ, আপনার ওয়ার্কিং মেমোরি কিরকম, আপনি রান্না করছেন লবণ দিলেন কিনা, ভুলে গেলেন কিনা, এগুলো অনেক বিষয় কিন্তু খুব বেশি যৌক্তিক। তো এই জায়গাটায় স্ট্রেংথ ট্রেনিং এর বড় ভূমিকা। যেটা আমি বলতে চাই যে শুধু চেম্বার পেশেন্টে যদি আমরা আমাদের আলোচনাটা আবদ্ধ না রাখি, যারা চেম্বারে আসবে তারা তো স্পেসিফিক কারণে আমার এই অনলাইন সেশনগুলো নিতেই পারে, কিন্তু যিনি একদম সম্পূর্ণ সুস্থ, তিনিও চাইলে এই স্ট্রেংথ ট্রেনিং, চাইলে না, আমি অনুরোধ করবো সবাই যেন এটাতে গুরুত্ব দেন। আমার কাছে করতে হবে বিষয়টা এমন না। অনেক ধরনের আপনি, প্রোগ্রামই হয়তো হ্যাঁ হ্যাঁ, অ্যাভেলেবল আছে। হয়তো আমার মতো আরো অনেকে করায়। রেগুলার স্ট্রেংথ ট্রেনিং এই জিনিসটাতে কিন্তু একটা মেজর ভূমিকা রাখে, যেটা আমরা ফাইট ক্লাবে করি। এবং ফাইট ক্লাবের ক্লাসগুলো কিন্তু ভোরবেলা, ভোর 6টায়, যে কোনো ওয়ার্কিং মাদার, ওয়ার্কিং লেডি এটা কিন্তু করতে পারবে। মানে সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজটা পড়ে নিজের ম্যান্ডেটরি সেলফ কেয়ার, স্ট্রেংথ ট্রেনিং এইটুকু করে নিলে একদম সারা দিনের জন্য সে। এবং সকালবেলা স্ট্রেংথ ট্রেনিং করলে, যদিও আমরা এটা সপ্তাহে মাত্র 3 দিন করি, এটাও আমার যে ক্লাস করে তাদেরই ফিডব্যাক, সারাদিন তারা ভরপুর এনার্জি ফিল করে। যেটা অনেকে বলে না না ব্যায়াম করবো না, ক্লান্ত লাগবে, অসুস্থ লাগবে, এটা কিন্তু একটা মিসকনসেপশন। বরং এগুলো করলে আরো বেশি এনার্জেটিক ফিল করে। এনার্জেটিক ফিল হয়। সবচেয়ে জরুরি যে বিষয়টা, এখন 20 বছর থেকেও আমি শুনেছি, মানে 20 বছর বয়সী একজন ইয়াং এক ছেলের খুব হেলথ কনসিয়াস, সে আচ্ছা জব করছে, কিন্তু তার হচ্ছে ফ্যাটি লিভারের সমস্যা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এরকম আমিও পেশেন্ট পেয়েছি। আমি তো মেয়েদেরকে মানে দেখি, ইয়াং এজ থেকে আমি এই 15 প্রবলেমটা। বছর বয়স, 13 বছর বয়সেও ফ্যাটি লিভার পেয়েছি। তো এটা নিয়ে একটু সংক্ষেপে আমরা কথা বলতে চাই, কিছু হ্যাঁ। অ্যাওয়ারনেস আছে কিনা? অবশ্যই। সবচেয়ে বড় অ্যাওয়ারনেস যেটা, সেটা হচ্ছে ফ্যাটি লিভারের কিন্তু কোনো মেডিসিন নাই। যেমন আপনি ব্লাড প্রেশার নিয়ে কথা বলেন, ব্লাড প্রেশারের মেডিসিন আছে, ডায়াবেটিসের মেডিসিন আছে, ফ্যাটি লিভারের কোনো মেডিসিন নাই। তাহলে ফ্যাটি লিভার হয়ে গেলে সে কি করবে? সে তো ওষুধ খেয়ে ভালো হতে পারবে না। ঠিক আছে, তো ফ্যাটি লিভারের একটা বিষয় হচ্ছে, এটা 4টা মাত্রা, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4। আলহামদুলিল্লাহ গ্রেড 2 পর্যন্ত রিভার্স করা সম্ভব, এবং সেইটা লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে।
আর গ্রেড 3-4 এ চলে গেলে লাইফস্টাইল মডিফিকেশন করলে এটার মানে যেটার কনসিকুয়েন্স সিকুয়েলি যেটা সেটা কিছুটা উন্নত করা যায়। সবচেয়ে ঝুঁকি যেটা, যে কারণে আমি অ্যাওয়ার হতে বলবো, ফ্যাটি লিভার কিন্তু কিছু কিছু ক্ষেত্রে লিভারে ক্যান্সার পর্যন্ত করতে পারে। এখানে অবশ্যই সচেতনতা জরুরি। আর আমি যদি চাই যে না আমি কখনোই ফ্যাটি লিভারে যাব না, যেমন অনেকে ভাবতে পারে যে আমার বাবার ফ্যাটি লিভার ছিল, মার ডায়াবেটিস ছিল, আমার তো এটা হবেই, আমার বংশে আছে। এটাও একটা মিসকনসেপশন। তাহলে যা খাওয়ার আমি খেয়ে নেই, যা ঘুমানো ঘুমাই নেই, যে ধরনের অনিয়ন্ত্রিত জীবনযাপন করা এটা করে নেই, কারণ একটা বয়সের পরে আমাকে আমার তো এটা এই হবেই। এ হতে হবে, তখন আমি যা যা করার করব। এটা সবচেয়ে বড় মিসকনসেপশন এই কারণে, কারণ আমি যদি লাইফস্টাইল মডিফিকেশন ঠিক রাখি আমার কিন্তু এই রোগগুলো হবেই না, বা হলেও এমন মাত্রায় হবে যেটা আমি খুব সহজে কন্ট্রোল করতে পারবো। জেনেটিক যে বিষয়গুলো বলে সেই হুম। ক্ষেত্রেও কি হওয়া পসিবল না? এখানে কিছু বিষয় আছে জেনেটিক, কিছু বিষয় হচ্ছে ফ্যামিলিতে রান করে। হুম, হুম, হুম। কিছু জেনেটিক, যেটা আলাদা করে জেনেটিক ডিজিজ বলা হয়, সেটা সম্পূর্ণ আলাদা বিষয়, সেটার সাথে আসলে লাইফস্টাইল মডিফিকেশনের কোনো সংলগ্নতা নাই, সেটা আমি পাশ কাটিয়ে রাখছি। তবে আমি সহজে উদাহরণ দিই, ডায়াবেটিস এটা ফ্যামিলিয়াল ডিজিজ, পরিবারে আমার বাবা মার থাকলে আমার হবে, আমার থাকলে আমার সন্তানের হবে। এই যে বিষয়টা, এটা হবে যদি আমি একই ধরনের ভুলগুলো করি। তবে আমি যদি রেগুলার ওয়ার্কআউট করি, হুম, হুম। আমার লাইফস্টাইল যদি ঠিক থাকে, আমি যদি স্ট্রেস ম্যানেজ করতে পারি, আমি রাতে ভালো ঘুমাই, হবে না। অথবা আমরা সেটাকে একটু টাইম পিরিয়ডটা পিছাতে পারবো, যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু বছর আমরা হ্যাঁ ভালো হ্যাঁ, এই থাকতে যে যেটা পারবো। 13 বছর বয়সে হওয়ার কথা, হুম, সেটা হয়তো 50 বছর বয়সে হুম, হলো। হুম, হুম। তাহলে 50 বছর বয়সে একটা অসুখ হয়েছে, আমরা মেনে নিতে পারি। 50 বছর বয়সে বা 60 বছর বয়সে কেউ মারা, মৃত্যু সবসময় কষ্টদায়ক, তবু একটা বয়সের পরে সেটা আমাদের মেনে নেওয়া সহজ হয়। সহজ কিন্তু হয়। এত অল্প বয়সে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে, এখন যেরকম অ্যাডোলেসেন্ট পিসিওস, এটা ভয়াবহ আকার ধারণ করছে, একদম প্রত্যেকটা মেয়ে দেখা যাচ্ছে যে মুখে অনেক ব্রণ হচ্ছে, ফেসে ছেলেদের মতো চুল বাড়ছে, হুম, হুম। তারপর হচ্ছে কারো ওয়েট বেশি হচ্ছে, কারো ওয়েট একদম কমে যাচ্ছে, এবং তারা খুবই স্ট্রেস। ওরা কি করে, প্রচুর প্রাইভেট পড়ে, সারাদিন প্রাইভেট পড়ায় চলে যায়, আর তখন তাদের ওই পড়া শেষ করতে রাত জাগতে হয়। তা আমি এই প্যারেন্টস গুলোকে সবসময় রিকোয়েস্ট করি যে দেখেন 24 ঘন্টা সবার জন্য, তাই না? হুম। এই পড়া করার সময় এবং পড়ার চাপ দিন দিন বাড়বে, পড়া তো আমরা পছন্দ করি, একটা মেয়ে পড়বে বা একটা ছেলে পড়বে, এটা আমরা সবসময় চাই। কিন্তু ওই রাতের ঘুমটাকে, রাত 10টা থেকে ফজর পর্যন্ত ঘুমটাকে, এইটার সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। কারণ বাচ্চাটা যদি অসুস্থই হয়ে যায়, তাহলে এই পড়াশোনা, এই ডিগ্রি নিয়ে সে কি করবে? সে তো দেশকে বা পরিবারকে সার্ভিস দিতে পারবে না। দিতে পারবো না। রাইট। একটা অ্যাপ্রিসিয়েশন কমেন্ট নেই। একজন হ্যাঁ, ডাক্তার এমন হলে রোগী এমনিতেই সুস্থ হয়ে যাবে। আমাদের দেশের আন্তরিক ডাক্তারের অভাব বোধ করি আমরা। সত্য কথা। সত্য আমি কথা একটু এটা। ডাক্তারের পক্ষে বলি, সব জায়গাতেই একটু আন্তরিকতার অভাব আছে, তাই না? তবে আবার ডাক্তারের নেগেটিভ ভাবে বলি, ডাক্তার এমন একটা প্রফেশন, এখানে আন্তরিক না হওয়ার তো সুযোগই নাই, এটা হওয়াই যাবে না। একটা রিক্সাওয়ালা আপনার সাথে না হেসেও আপনাকে পার করে দিতে পারে, আপনি তার উপর মনোক্ষুণ্ণ হবেন না। কিন্তু আপনি যখন রোগ নিয়ে একজন ডাক্তারের কাছে যাবেন, আপনি অবশ্যই চাইবেন যে সেই ডাক্তার যেন সহমর্মিতা নিয়ে আপনার কষ্টটা ফিল করে আপনাকে জিনিসটা এক্সপ্লেন করে। এই চাওয়াটা দোষের কিছু না। এবং আমিও একাত্মতা ঘোষণা করছি এবং অনুরোধ করছি, দোয়া চাইছি যেন চেষ্টা করে যেতে পারি বাংলাদেশের মানুষের জন্য, ময়মনসিংহের মানুষের জন্য আন্তরিকতা বজায় রাখতে পারি যাতে। আমাদের এই লাইভ সেশনে আমরা যেটা চাইলাম আসলে, বিষয়টা হচ্ছে একটা অ্যাওয়ারনেস তৈরি করা, জি। যে আসলে আমরা কি ফেস করছি এবং আমরা যা করছি আমাদের কিছু ভুল ধারণা আছে, হ্যাঁ হ্যাঁ সেটাকে ভাঙা, এবং সেখান থেকে কিভাবে আমরা একটু ভালো থাকতে পারি। আপু যেটা বললেন, কিছু জিনিস চাইলেই আমরা অ্যাভয়েড করতে পারবো না, আমরা সেটা সাফার করবোই হয়তো, কিন্তু জি চাইলেই সেটাকে আমরা একটু পিছাতে পারি টাইম পিরিয়ডটা, যে একটু বেশি সময় আমরা হয়তো ভালো থাকতে পারি, অথবা চেষ্টা করে আমরা চাইলেই একটা সমস্যাকে আমরা ইগনোর করতে পারি। আপু, আমার পেজের কিন্তু একটা মটো আছে, প্লিজ শেয়ার করেন। সুস্থতাই স্বাধীনতা। একদম। এটা আসলে অসুস্থ হলে বোঝা যায় যে আসলে এই জিনিসটা আমাদেরকে কতটুকু সাফার করায়, যে যেমন যদি বলি, আমার বাচ্চাটাই যখন অসুস্থ থাকে ও কিরকম করতে থাকে, আমাদের তখন কি হুম পরিমাণ হুম। স্ট্রেসটা কাজ করে। আহ, আপনার সাথে আসলে সময় নাই, সময় থাকলে আসলে সুন্দর করে আরো বেশি কথা বলা যেত, যেমন হচ্ছে শুধু যে পোস্টপার্টাম যে ডিপ্রেশনের কথা বললাম, জি জি সেই পিরিয়ড তো আমাদের শেষ। এখন জি জি। আমার বাচ্চার বয়স 2 বছর, কিন্তু এই যে 2 বছর বয়সে যে আমাকে ডিপ্রেসড করে রাখে, সেটা থেকে আমি হ্যাঁ কিভাবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আগাবো? লাইভের মাধ্যমে আমি আমার একটু সুবিধা নিচ্ছি আর কি, মানে নিজের পার্সোনালিটি ইয়া না, করে নিচ্ছি। আপনার সাথে কিন্তু আমিও আছি, কারণ আপনার বাচ্চার সেম বয়স পেজে। 2 বছর, আমার বাচ্চার বয়স হচ্ছে 1.5 বছর, ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ। এবং দেখেন, আমি কিন্তু পোস্টপার্টাম ওয়েট গেইন করেছি, ঠিক আছে? তো আগের আমি যদি থাকতাম, আমার বড় বাচ্চার সময় যখন জিনিসটা হলো,
তখন আমার একটা মাইন্ডসেট ছিল আম্মু হয়েছি, মোটা হব, এটাই স্বাভাবিক, আমাকে বয়স্ক দেখা যাবে, এটাই স্বাভাবিক। স্বাভাবিক। তারপরে আমি আমার দ্বিতীয় বাচ্চার আগে কিন্তু লাইফস্টাইল মডিফিকেশন করে সম্পূর্ণ হেলথ অপটিমাইজেশন করলাম, একদম বডি ওয়েট একদম টোন বডিতে চলে আসলাম। আমি যখন আমার ওয়ার্কিং প্লেসে যেতাম, যারা আমাকে নতুন দেখেছে, আমার কিন্তু ততদিনে সরকারি চাকরির বয়স হয়ে গেছে 12 বছর, কিন্তু তারা মনে করতো যে আমি মাত্র জয়েন করেছি, মানে এটা হচ্ছে গ্রেসফুল এজিং। তখন আমি জিনিসটা ঠিক করতে পারলাম। এইভাবে কিন্তু আমি পরবর্তীতে আমার দ্বিতীয় প্রেগনেন্সিতে যাই, এবং এই যে আবার এই যে চেঞ্জটা, এই সময়টা আমার প্রথম দায়িত্ব হচ্ছে জিনিসটা একসেপ্ট করা, যে এই সময়টা আপনার জেনেটিক্স একরকম, আমার জেনেটিক্স একরকম, কারো হয়তো একদমই ওয়েট গেইন হবে না, কারো অনেক হবে, এক একজনের এক এক রকম। তো এটা আমরা অ্যালাউ করব। আমার ফুল ফোকাস থাকবে বাচ্চার সুস্থতা বা আমার প্যারেন্টিং এর দায়িত্ব, পাশাপাশি যাতে আমিও সুস্থভাবে কর্মক্ষম তো থাকতে পারি। এবং এটা একটা সময়, জাস্ট এই সময়টা চলে যাবে, আস্তে আস্তে বাচ্চা আপনার প্রতি ডিপেন্ডেন্ট থাকবে না সারা জীবন। এই আর কয়দিন পরেই সে তার জীবনে ব্যস্ত হয়ে যাবে। আপনি কিন্তু আপনার সেলফ কেয়ারের জায়গায় সময় আরো বাড়াতে পারবেন, এবং যেটা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য, একেবারে ফিট থাকা। যেমন আমিও এই প্রসেসের মধ্যে যাচ্ছি। আমার সেশনে সবাইকে আমি একটা কথা বলি যে আপনারা আমাকে দেখেন, আমি এই যে পোস্টপার্টাম ওয়েট গেইন করেছি না, আমাকে এখন কেউ কিন্তু বলবে না যে আমি স্লিম, কিন্তু আমি এটা নিয়ে একেবারেই স্ট্রেসড না, কারণ আমি এই সময়টাকে একসেপ্ট করেছি। আমি খুশি, আমি আমার প্যারেন্টহুড মাদারহুড আমি এটা এনজয় করছি, এবং আমি এই সময়টার সাথে মানে আমি ফ্লোতে আছি। এবং আলহামদুলিল্লাহ প্রসেসের সাথে আমি আশা করি আমিও একসময় সেই কাঙ্ক্ষিত যেটা চাচ্ছি আমি এটাতে চলে যেতে পারবো। আর রেগুলার ওয়ার্কআউট কারণে যেটা হয়েছে, আমি কিন্তু অ্যাক্টিভ, আমি সারাদিন পরিশ্রম করতে পারি। আমি এই বাচ্চা লালন পালন করার পরেও যতটুকু ঘুমানো দরকার এতটুকু ঘুমাতে পারি। আমার ওয়ার্কিং মেমোরি ভালো, আমি প্রচুর লেখাপড়ার কাজ করতে পারছি। শুধু ওজন কম দেখানো বা শুধু স্কিন ভালো রাখা এটুকুই কিন্তু মেইন লক্ষ্য না, মানে আমার ব্রেইন ফাংশন, আমার কগনিটিভ ফাংশন কতটুকু ভালো কাজ করছে এটাও কিন্তু জরুরি। একদম, একদম। তো অনেক কিছুই আসলে আমরা আলোচনা করলাম। আমরা চেয়েছি যে এমন কিছু আমরা আসলে কানেক্ট করি যেটা আসলে আমাদের প্রতিদিনকার সমস্যা, এবং সেই সমস্যায় আমরা হয়তো কম বেশি সবাই আছি, ফেস করছি। আমি আশা করব আমাদের সমস্যার সাথে আমাদের এই আজকের আলোচনা কিছু মিলবে, কিছু হয়তো সমাধান হবে, এবং সব সমাধান আসলে একটা লাইভ সেশনের মাধ্যমে সম্ভব না। খুবই আমরা মেডিকেল টার্মটাকে আমরা সাধারণ মানুষ যেভাবে কথা বলি আসলে সেটার মাধ্যমে আমরা আসলে এটা এক্সপ্লেন করতে চেয়েছি যেন আসলে সবার জন্য সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। এবং আপনারা এই আলোচনার মাধ্যমে এতটুকু বুঝলেন যে আপুর কথা যদি বলি, স্বর্ণা আপুর মাধ্যমে আপনারা কি কি সার্ভিসটা পাবেন, আসলে আপনার কি সমস্যা এবং কি সমস্যার সমাধান কতখানি পাবেন অথবা কিভাবে পাবেন, শুধু কি মেডিসিনের উপর ডিপেন্ড করে থাকবেন নাকি লাইফস্টাইলের উপরে যাবেন, এটা আসলে আমাদের চয়েস। আসলে চয়েস। লাইফস্টাইলটা কিভাবে রান করবো এটা একদমই আমাদের চয়েস। তো সেই চয়েসটাকে আপনাদেরই সিলেক্ট করতে হবে, এবং আপনারা চাইলেই আপুর সাথে কানেক্ট হতে পারেন। এবং আপুর যেই কথাটা যেটা সবচেয়ে ভালো লাগলো যে আপুর ক্লাসই কিন্তু আপনার অ্যাটেন্ড করতে হবে তা না, আপনি এইটাকে অ্যাকসেপ্ট করে যে আপনার লাইফস্টাইলটা সেট করে আপনি যে কোনো অপশন আপনি পছন্দ বেছে মতো নিতে কোচ পারেন। বেছে নেন। রাইট, রাইট। এবং আমি যেহেতু ময়মনসিং থেকে আপনারা লাইভটা দেখছেন, আপু যেহেতু ময়মনসিং এ আছে, ময়মনসিং এ মানুষের অনেক অনেক আক্ষেপ আছে যে এই সার্ভিসটা তো আসলে ময়মনসিং নাই, এই হ্যাঁ, হ্যাঁ, সুবিধাটা ময়মনসিং নাই। এটা মনে হয় আপু লাইভে আমরা অ্যাড করি না, এখানে একটু ছোট্ট করে হুম, বলে দিই। যেমন মেয়েদের জন্য যে একটা জিম, মানে ব্যায়াম কথাটা চিন্তা করলেই মনে হয় যে আমাকে জিমে যেতে হবে। জি, এইটা কিন্তু এই কোভিড এর সময় যে জুম অ্যাপটা ডেভেলপ করলো, বা এখন ইন্টারনেটের যে সহজলভ্যতা, এই সুযোগটা কিন্তু আমরা ইউটিলাইজ করতে পারি। এটা আমাদের মেয়েদের জন্য একটা বড় রাইট, অপরচুনিটি। আমি জাস্ট ঘুম থেকে উঠেই আমার রেডি হতে হচ্ছে না, কোথাও যেতে হচ্ছে না, আমি জাস্ট একটা ফাঁকা রুম ম্যানেজ করে আমি ওয়ার্কআউটে চলে যেতে পারলাম। এই একদম এই অপরচুনিটিটা তো অ্যাভেল করা উচিত। উচিত, সত্যি। এবং ময়মনসিং এ যারা আছেন সরাসরি আপুর সাথে যোগাযোগ করতে পারবেন, কথা বলতে পারবেন। আপুর যেই কোর্স গুলো আছে, দুইটা কোর্স আছে, একটা চিত্তভূমি আর একটা হচ্ছে ফাইট ক্লাব, এক একটার এক একটা মডিউল ডিজাইন করা আছে। জি, সেগুলো শিডিউল জেনে আপনার সুবিধা মতন আপনি অ্যাড হতে পারবেন। এখানে আজকের যে টপিকটা আসছে আমার মনে হয় যে একদম 18 বছর থেকে শুরু করে এর পরের যত বয়সের যে সমস্যাগুলো জি, জি। আছে সবই ঢুকেছে। এবং যারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তারাও চাইলে জয়েন হতে পারেন ফার্দার একটা গুড লাইফস্টাইলের জন্য। তো আমাদের সাথে ছিলেন আজকে ডক্টর স্বর্ণা, ময়মনসিংহ মেডিকেলের রেসিডেন্ট সার্জন। আপুর সাথে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো প্রয়োজনে। আপুর যে ডিটেইলিং যে অ্যাড্রেসটা আছে সেটা আমাদের কমেন্ট সেকশনে পাবেন, এবং আপুর অনলাইনে যে পেজটা আছে জি, জি। সেখানে আপনি নক করলে হয়তো সাময়িক মডারেটর যে আছে। কোনো হ্যাঁ, হ্যাঁ, কোশ্চেন বলেন অথবা যে কোনো কিছু আপনি ওখান থেকে আনসার পেতে পারবেন। এবং যেটা সবচেয়ে সুবিধা যেটা হয়, যেটার মানে বদ্ধমূল যে একটা ধারণা ডক্টরের কাছে দেখাতে হবে, যেতে হবে, ওইটা হয়তো একবার ভালো না যে জি, আমি জি। যে সরাসরি আমার পার্সোনাল যে প্রবলেমটা হ্যাঁ, হ্যাঁ। কথা বলে সলিউশন করবো, এটা সবচেয়ে ভালো। এবং অনলাইনে কিন্তু আপু কোনো চেম্বার করছেন না,
অনলাইনে জাস্ট আপুর যে গ্রুপ কোর্সগুলো, সেশন গুলো। গ্রুপ সেশনগুলো সেগুলো হচ্ছে। অনলাইনে যে আপু পেশেন্ট দেখছেন এমন না। তো আজকের লাইভের মাধ্যমে আমরা কিছু গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করতে চেয়েছি। জানি না কতটুকু পেরেছি। আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, আপনারা অনেকে ছিলেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবারও কোনো একটা লাইভ সেশনে দেখা হবে, এবং আপু যেহেতু আছে ময়মনসিংহে কাজ করছেন, আজকে যতটুকু আমরা সামান্য আলোচনা করতে পেরেছি, জি। যদি আপনাদের আগ্রহের ভিত্তিতে এবং আপনাদের খুব গুরুত্বপূর্ণ অংশগুলো টাচ করা হয়েছে হয়েছে, আলহামদুলিল্লাহ। কোনো সেশন যদি এমন হয় যে আমরা একটু স্পেসিফিক আমরা হ্যাঁ, এটা আলোচনা করতে পারি, ডিমান্ড করতে পারে আপনাদের অবশ্যই। ডিমান্ডের ভিত্তিতে হয়তো আমরা পরবর্তীতে কোনো একটা সেশনের কথা চিন্তা করব। তো আজকের মতন সবাইকে থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।